আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা এডমিশনের সিরিজ নিয়ে আসছি। এই সিরিজের আন্ডারে আমরা বিগত বছর ঢাকা ইউনিভার্সিটিতে আসা গণিত কোশ্চেনগুলোর সমাধান দেখব। এরই ধারাবাহিকতায় আজকে দেখব 2023-24 সেশনে যেই গণিত কোশ্চেনটি এসেছিল তার সমাধান। চলো শুরু করে ফেলি। তাও দেখো প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে, মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। চতুর্থ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব চেয়েছে। আমরা কিন্তু তার ফর্মুলায় জানি যে তৃতীয়তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, সেটা কি s equal to u plus half f 2t minus 1। তো এখানে u কি আদিবেগ আর f কি, f হচ্ছে ত্বরণ, ম্যাথে হচ্ছে আমরা ত্বরণকে f দ্বারা প্রকাশ করি, আর t হচ্ছে আমাদের সময়, যেটা কিনা আসলে 14 সেকেন্ড। ফর্মুলা জানি, মান জানি, জাস্ট বসাই দেবো, অ্যান্সার চলে আসবে। তাহলে চলো আমরা মানগুলো বসিয়ে দিই। ইউর মান কত হবে, যেহেতু মুক্তভাবে পড়ছে তো আদিবেগ হবে আসলে 0, হাফ f কত হবে অভিকর্ষণ ত্বরণ, যেটা মান হচ্ছে 9.8, 2t, t এর মান কত হবে, t এর মান হবে হচ্ছে 4, যেহেতু 14 সেকেন্ডে চেয়েছে, আর -1। তো এখানে 2 আর হচ্ছে 9.8 কাটা গেলে হচ্ছে তোমার 4.9 থাকছে, ইন্টু 2 আর 4 হচ্ছে 8, -1 মানে হচ্ছে 7। তো 4.9 এর সাথে হচ্ছে আমি 7 গুণ করব, তাহলে 7 নং কত হচ্ছে 63, 3 হাতে আছে হচ্ছে 6, আর হচ্ছে 4 7 হচ্ছে 28, 28 আর 6 যোগ করলে কত হয় 34। আর এই যে পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে এখানে থাকবে, তার মানে 34.3 মিটার অতিক্রম করবে চতুর্থ সেকেন্ডে। তো এখানে অপশন ডিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরে যে ম্যাথটা, এটা হচ্ছে লিমিটের ম্যাথ, এবং ডিউতে গত বছরে আসা এই ম্যাথটাতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্ট্রাগল করেছে, সবচেয়ে বেশি ভুল অ্যান্সার দিয়েছে। তো দেখি ম্যাথটা আসলে কী বলছে। বলা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি √x² + x ডিভাইড বাই x + 1। তো ডিরেক্ট যদি তুমি হচ্ছে ইনফিনিটি বসে দাও, তাহলে দেখবা ইনফিনিটি ডিভাইড বাই ইনফিনিটি আমরা একটা ইনডিটারমিনেট ফর্ম পেয়ে যাচ্ছি। তো আমরা কীভাবে সাজাতে পারি দেখি, যে লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি, আমরা এই রুটের ভিতর থেকে x² আমরা কমন নিতে পারি। তো x² কমন নিলে কী থাকবে, 1 + x ডিভাইডেড বাই x², মানে 1/x থাকবে এখানে। আর নিচ থেকে মনে করো আমি x কমন নিই, x কমন নিলে কত থাকবে, 1 + 1 ডিভাইডেড বাই x থাকবে, রাইট? ওকে, তারপর পরের লাইনে লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি, আমরা এটাকে ভাঙাই দিতে পারি √x² ইন্টু √1 + 1 ডিভাইড বাই x হিসেবে, আর নিচে তো আছেই x ইন্টু 1 + 1 ডিভাইডেড বাই x। আচ্ছা, এই লাইনটা থেকে আসলে আমাদের ম্যাথটা নতুন একটা পর্যায়ে টার্ন নেবে, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লাইন। তো এখানে দেখো কি রয়েছে, যে √x²। তো √x² আমরা যখনই দেখব তখন আমরা চিন্তা করব যে √x² আসলে মডুলাস অফ x, মানে মডুলাস অফ x আর √x², এই দুইটা আসলে একই জিনিস আর কি, এবং ওরা আসলে একই রকম মানি দেয়, একই মানি দেয়। তো আমরা বলতে পারি যে যেখানে যেখানে আমরা √x² দেখব সেখানে সেখানে হচ্ছে আমরা মডুলাস অফ x বসাতে পারি। আর আমরা কি জানি যে মডুলাস অফ x এর আসলে কি কি কেস রয়েছে, 3টা কেস রয়েছে, বা মডুলাস অফ আমাকে হচ্ছে 3টা মান দেয়। তো কি কি হতে পারে, মডুলাস অফ x আমাকে x মান দেয় কখন, যদি x নিজে কি হবে, ধনাত্মক হবে। মডুলাস অফ x 0 দিতে পারে বা 0 হতে পারে কখন, যখন x নিজে হচ্ছে 0 হবে। আবার মডুলাস অফ x আমাকে আসলে -xও দেয় কখন, যখন x নিজে ঋণাত্মক। এখন আমরা তো জানি যে আসলে মডুলাস অফের ভিতরে যেই সংখ্যাই থাকুক না কেন, এটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, আমি আউটপুট আকারে কি সবসময় ধনাত্মক মানই পাবো না, বা আমরা বলতে পারি হচ্ছে অঋণাত্মক মান পাবো, যেহেতু 0 ইনক্লুডেড। তাহলে দেখো x পাচ্ছি কখন, যখন x নিজে ধনাত্মক, 0 পাচ্ছি কখন, যখন x নিজে 0, -x পাচ্ছি কখন, যখন হচ্ছে তোমার x হচ্ছে ঋণাত্মক। তার মানে x নিজে ঋণাত্মক, তার আগে একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে আসলে প্লাসই হয়ে যাচ্ছে, মানে মডুলাস অফ x আসলে আমাকে সবসময় ধনাত্মক বা অঋণাত্মক মানই দিচ্ছে আর কি। তার মানে আমরা বুঝতে পারলাম যে যখন x এর মান ঋণাত্মক বা x হচ্ছে ঋণাত্মক দিকে অ্যাপ্রোচ করে, তখন মডুলাস অফ x এর পরিবর্তে আমি কত বসাতে পারি, -x বসাতে পারি। তো এই লাইনে আমরা তাহলে কি বুঝলাম, যে আমরা এই √x², এটার পরিবর্তে আসলে কি বসাবো, মডুলাস অফ x বসাবো। তাহলে দেখি পরের লাইনে আমরা কি করতে পারি, যে লিমিট x টেন্ডস টু -ইনফিনিটি, এটার পরিবর্তে হচ্ছে আমরা মডুলাস অফ x বসাবো, √x² এর পরিবর্তে √1 +
1 ডিভাইড বাই এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস 1 ডিভাইড বাই এক্স। এখন লিমিটে দেখো, লক্ষ্য করো কী হচ্ছে, যে এক্স টেন্স টু কি মাইনাস ইনফিনিটি, মানে এক্স এর মান কি ঋণাত্মক, এক্স এর মান ঋণাত্মক হলে আমি মডুলাস অফ এক্স এর মান কী বসাবো, মাইনাস এক্স বসাবো। তার মানে এখন এই মডুলাস অফ এক্স এর পরিবর্তে আমি বসাবো আসলে মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 1 ডিভাইড বাই এক্স উপরে রুট ওভার এক্স ইন্টু 1 প্লাস 1 ডিভাইড বাই এক্স। তাহলে এবার মজার ব্যাপার লক্ষ্য করো, এই এক্স আর এই এক্স কারা চলে যাচ্ছে, তো থাকছে কি, থাকছে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি মাইনাস রুট ওভার 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ডিভাইড বাই 1 প্লাস 1 বাই এক্স। এখন আমরা এই লাইনের পরে লিমিটটা অ্যাপ্লাই করে দেবো। লিমিট অ্যাপ্লাই করলে কী হবে, মাইনাস রুট ওভার 1 প্লাস 1 ডিভাইড বাই মাইনাস ইনফিনিটি 1 প্লাস 1 ডিভাইড বাই মাইনাস ইনফিনিটি। তো আমরা জানি আসলে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি এটা আসলে কি জিরোর দিকে অ্যাপ্রোচ করে, বা আমরা এটাকে জিরো বলতে পারি। তার মানে বুঝতেই পারছো যে এটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 থাকছে, নিচেও 1 থাকছে, আর আগে একটা মাইনাস, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে -1। তা দেখো আমাদের এ নাম্বার যেটা, এই নাম্বার অপশনটাই কিন্তু হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন বেশিরভাগ স্টুডেন্টরা, আচ্ছা সরি এই নাম্বার না, আমাদের হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে -1, তো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বেশিরভাগ স্টুডেন্টরা দেখবে হচ্ছে এই নাম্বারটা দাগিয়ে ফেলেছে। এই নাম্বারটা কীভাবে দাগাইলো, সেটা হচ্ছে তারা কী করেছে, যে রুট ওভার এক্স স্কোয়ারের পরিবর্তে ডিরেক্ট এক্স বসিয়ে দিয়েছে। তো এইভাবে যদি তুমি চিন্তা করো যে রুট ওভার এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স, তখন কিন্তু ভাইয়া তুমি আসলে ভুল করে ফেলবা, তুমি হচ্ছে এই নাম্বারটা দাগায় ফেলবা। আবার আমার মতো এখনও এটাও করতে পারো যে আমি আসলে অ্যান্সার বের করলাম কি -1, কিন্তু দাগাতে গিয়ে দাগায় ফেললাম হচ্ছে কি এই নাম্বারটা মানে 1, বাট ডি নাম্বারে হচ্ছে তোমার -1 আছে। তো আমাদের পরীক্ষার হলে ডিউতে কিন্তু কোশ্চেনগুলো সহজই হয় অনেকটা, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যান্সার বের করি একটা, দাগায় ফেলি ভুলে একটা, আবার এমন হয় হচ্ছে যে আমরা আসলে ভুলই করি। তো ডিউতে এমসিকিউ দাগানোর সময় হচ্ছে আমাদের খুবই সতর্কতার সহিত দাগাতে হবে, যেন আমাদের পাড়া জিনিসগুলো যেন কোনো অবস্থায় ভুল না হয়। পরের ম্যাটটা দেখো, পরের ম্যাটটা হচ্ছে কনিক থেকে তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, বলেছে এই সমীকরণটা আসলে কোন কনিক নির্দেশ করবে। তো আমরা তো আসলে কনিকের সাধারণ যেই সমীকরণ সেটা জানি, যে এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো আমরা জাস্ট হচ্ছে এই সমীকরণটার সাথে স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা এটা একটু তুলনা করব, তুলনা করে ডেল্টার মানটা নির্ণয় করব। ডেল্টা যদি নট ইকুয়াল টু 0 হয় এবং এইচ স্কোয়ার মাইনাস এ বির মান যদি 0-এর সমান হয়, তখন কনিকটা কী নির্দেশ করবে, পরাবৃত্ত নির্দেশ করবে। তো ডেল্টার মানটা আসলে এখানে বের করার প্রয়োজন নেই, কারণ তুমি দেখতেই পাচ্ছ যে ডেল্টার মান যদি তোমার ইকুয়াল টু 0 হয়, তখন কনিকটা কী নির্দেশ করে, সমীকরণটা এক জোড়া সরলরেখা নির্দেশ করে। কিন্তু আমাদের অপশনে কিন্তু এক জোড়া সরলরেখা অপশনে নেই, তো আমরা ধরেই নিচ্ছি যে ডেল্টার মানটা আসলে নট ইকুয়াল টু 0, তো ডেল্টার মানটা আমাদের বের করতে হবে না। যদি তোমাদের অপশনে এক জোড়া সরলরেখা অ্যান্সার থাকতো, তখন কিন্তু আসলে ডেল্টার মানটা বের করে চেক করে নিতে হতো যেটা আসলে 0 আসে কিনা, তাহলে কিন্তু আমাদের এক জোড়া সরলরেখা অ্যান্সার হয়ে যেত। তো যেহেতু অপশনে নেই, এটা নিয়ে আমাদের চিন্তাই করা লাগবে না। তো আমরা ধরে নিচ্ছি যে ডেল্টা হচ্ছে নট ইকুয়াল টু 0, আর এইচ স্কোয়ার মাইনাস এবি যদি 0 সমান হয়, তখন হবে এটা আসলে পরাবৃত্ত। এইচ স্কোয়ার মাইনাস এবি যদি আমার 0 থেকে ছোট হয়, তখন হবে উপবৃত্ত, আর এইচ স্কোয়ার মাইনাস এবি যদি আমার 0 থেকে বড় হয়, তখন হবে অধিবৃত্ত। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এইচটা আসলে এক্স ওয়াইয়ের সহগের সাথে সম্পর্কিত। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স ওয়াইয়ের আসলে কোনো টার্মই নেই, তার মানে আমরা বলতে পারি যে এখানে আসলে এইচের মান 0। তো এইচের মান হবে আসলে 0 স্কোয়ার মাইনাস এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, যেটা কিনা -9, আর বি হচ্ছে তোমার ওয়াইয়ের সহগ, যেটা কিনা আসলে 16। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 16 আর 9 গুণ করলে 144 হচ্ছে, যেটা কিনা আসলে পজিটিভ মান, ধনাত্মক মান 0 থেকে বড়। তাহলে আমাদের অ্যান্সার হবে আসলে অধিবৃত্ত। তো এই নাম্বারে দেখো অধিবৃত্ত রয়েছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই টাইপের ম্যাথগুলো খুবই ইজি, এটা আমাদের আসলে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে, যেন আমরা সময়টা সাশ্রয় করতে পারি। কঠিন ম্যাথগুলো বা একটু যেগুলো সময় লাগবে ওইগুলোতে যেন আমরা সময়টা ইনভেস্ট করতে পারি। আরেকটা উপায় আরও ইজিলি করা যায়, এই এইচ স্কোয়ার মাইনাস এবি নির্ণয় ছাড়াও তুমি বুঝতে পারবা। দেখো এই সমীকরণের কোনো এক্স ওয়াইয়ের টার্ম নাই, আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সহগ এটাও ভিন্ন, তার মানে এটা আসলে বৃত্ত হতে পারবে না, এবং তাদের চিহ্ন বিপরীত। এক্স স্কোয়ারের চিহ্ন এখানে ঋণাত্মক, ওয়াই স্কোয়ারের চিহ্ন এখানে ধনাত্মক। যদি আমাদের চিহ্ন কখনো বিপরীত হয়, তখন আমরা আসলে চোখ বন্ধ করে অধিবৃত্ত দাগাই দেবো। চিহ্ন যদি আসলে সমান হয়, যে দুইটার সহগের চিহ্নই আসলে প্লাস, তখন আসলে উপবৃত্ত হয়, বা দুইটাই যদি মাইনাস হয় তখন আসলে উপবৃত্ত হয়। যদি সহগের চিহ্ন বিপরীত হয়, তখন আসলে অধিবৃত্ত হয়ে যায়।
তাছাড়া তুমি এভাবে চেকও করতে পারো, বা দুই উপায় তুমি আসলে নির্ণয় করতে পারো। কিন্তু এই টাইপের ম্যাথগুলো আমাদের যত কম সময়ে সম্ভব অ্যান্সার করতে হবে। পরে যে ম্যাথটা, এটা আসলে কনেক্ট থেকে এসেছে। তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে এবং এটা পরাবৃত্তের সমীকরণ। বলেছে যে পরাবৃত্তের শীর্ষবিন্দু কত এটা বের করতে হবে। তো নর্মালি আমরা কীভাবে অ্যানালাইসিস করি, যে প্রথমে দেখি আসলে কোন চলকের পাওয়ার হচ্ছে 2। এখানে দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের পাওয়ার 2। তো ওয়াইয়ের টার্মগুলোকে হচ্ছে আমি এক পাশে রাখবো, এই যে ওয়াই স্কোয়ার প্লাস 2y আছে, এবং বাকি যা আছে সবগুলোকে হচ্ছে আমি ডান পাশে নিয়ে যাবো। তো এখানে হচ্ছে 4, তো এখানে -4x হয়ে যাবে, আর এখানে হচ্ছে 8, তো +8 হয়ে যাবে। তো এখন আমরা ট্রাই করবো a + b হোল স্কোয়ার বা a - b হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে। তো এখানে কী হবে, যে ওয়াই স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2 × a × b প্লাস b স্কোয়ার, যেহেতু এখানে 1 ছিল না আমি 1 নিয়ে আসছি, তো 1 একটা মাইনাস করে দেবো, ইকুয়াল টু -4x + 8। তারপর এখান থেকে কী পাচ্ছি, y + 1 হোল স্কোয়ার ইকুয়াল টু -4x। এই 1টা যেহেতু এই পাশে চলে যাবে, তাহলে এইটার সাথে যোগ হয়ে কত হয়ে যাবে, +9 হয়ে যাবে। তারপর যে y + 1 হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা হচ্ছে এক্সের সাথে যে সহগটা থাকবে তাকে কমন নিয়ে ফেলবো। সবসময় ট্রাই করবো যে এক্সের সহগটাকে 1 বানানোর জন্য। তো এখান থেকে যদি আমি 4 কমন নিই, তাহলে কি থাকছে, x - 9/4। তো এখন এই ফর্মটাকে আমরা এই ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ক্যাপিটাল এক্সের সাথে তুলনা করে দেখব। তো এখানে আসলে ক্যাপিটাল ওয়াইকে, ক্যাপিটাল ওয়াই হচ্ছে তোমার y + 1, আর ক্যাপিটাল এক্সকে x - 9 / হচ্ছে 4। তো আমরা জানি যখন আমরা শীর্ষ বের করতে চাই, সেটার জন্য আমাদের কী করতে হবে, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 ধরতে হবে। ক্যাপিটাল এক্স হচ্ছে এখানে x - 9/4 = 0। সুতরাং এক্সের মান আমরা এখান থেকে পাবো 9/4, আর ক্যাপিটাল ওয়াইয়ের মান আসলে আমাদের 0 ধরতে হবে। তো আর ক্যাপিটাল ওয়াই হচ্ছে এখানে y + 1 = 0, যেখান থেকে আসলে আমি পাচ্ছি y = আসলে -1। তার মানে 9/4, 1 -1 যে বিন্দুটা বা যে স্থানাঙ্ক, এটাই আসলে আমাদের শীর্ষবিন্দু স্থানাঙ্ক। তো এটা তো আসলে আমরা এইচএসসিতে এই প্রসেসে আসলে করেছি, এবং এই ম্যাথটাকে তুমি আসলে ভিন্ন আরেকটা পদ্ধতিতে করতে পারো, যেটা আসলে আমরা ডিফারেন্সিয়েশনে শিখেছিলাম। তো ডিফারেন্সিয়েশন আমরা এই ম্যাথগুলো কীভাবে শিখেছি, ওই যে ম্যাক্সিমাম মিনিমাম ম্যাথ করার জন্য যে আমরা শীর্ষবিন্দু বের করতাম, ওটার জন্য আমরা কী করতাম, যে সমীকরণটা আমাকে দেওয়া আছে y² + 4x + 2y - 8 = 0, এই সমীকরণটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতাম কার সাপেক্ষে, যার পাওয়ার হচ্ছে আসলে 2। তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ওয়াইয়ের পাওয়ার 2, তার মানে এই পুরো যে রাশিটা, এই পুরো রাশিটা বা এই পুরো সমীকরণটাকে হচ্ছে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব ওয়াইয়ের সাপেক্ষে। তার মানে ডেল ওয়াই হবে এই পুরাটা, y² + 4x + 2y - 8 = আসলে 0। তো ওয়াইয়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত থাকছে, 2y হবে। আর ওয়াই ছাড়া বাকি যে চলকগুলো থাকবে আসলে সবাইকে আসলে আমার কনস্ট্যান্ট ধরতে হবে। তো এক্সকে যদি আমি কনস্ট্যান্ট ধরি, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 0 হয়ে যাবে। আর এখানে থাকবে আসলে 2, এটাও আসলে 0 হয়ে যাবে, তো = 0 থাকছে। তার মানে আমি পাচ্ছি 2y + 2 = 0। সুতরাং y = আসলে -1, যেহেতু 2টা ওই পাশে চলে গেলে -2 হয়ে যাবে, /2 মানে হচ্ছে -1 পাচ্ছে। এখান থেকে আমি y এর মান পেয়ে গেলাম কত, -1। এখন এই y এর মানটা যদি হচ্ছে আমি এই ফাংশনে বসিয়ে দিই কি আমি x এর মানও পেয়ে যাব। তো বসালে কী হবে দেখো, -1 হোল স্কোয়ার + 4x + 2 × -1 - 8 = 0। তো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমার 1 + 4x - 2 - 8 = 0। এখন যদি আমরা দেখি এখানে -2 - 8 আছে, মানে -10 হচ্ছে, সাথে 1 যোগ হচ্ছে, মানে -9 থাকছে। তো 4x - 9 = 0। সুতরাং x = কত হয়ে যাবে, 9/4। -9টা ওই পাশে চলে গিয়ে 9 হয়ে যাবে, আর এক্সট্রা ভাগ হয়ে যাবে। তো এখান থেকে আমি পাচ্ছি x = 9/4, আর y = হচ্ছে -1। তার মানে আমার স্থানাঙ্কটা কত হচ্ছে, সেই 9/4, -1। তো এই দুইটা ওয়েতেই আসলে তুমি এই শীর্ষবিন্দু স্থানাঙ্কটা তুমি নির্ণয় করতে পারো। তাহলে দেখতে পাচ্ছি আসলে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে আমাদের a নাম্বারটা। তো ভুলেও তোমরা বি নাম্বারটা অ্যান্সার দিয়ে ফেলো না। দেখো এখানে -1 আছে, এখানে -1 আছে, এখানে 9/4 আছে, এখানে 9/4 আছে, বাট জাস্ট মাইনাসের তফাৎ। পরীক্ষার হলে একটু প্রেশারে থাকো তোমরা, খুব স্বাভাবিক। তখন দেখা যায় যে আসলে এই ব্যাপারগুলো খুবই সিলি মিস্টেক হয়ে যায়, যে আমি দাগাইতে যাচ্ছি এ কিন্তু দাগাই ফেলছি আসলে বি। এই ব্যাপারগুলো যেন আমরা একটু সতর্ক থাকবো। পরের ম্যাটটা দেখো, যে তোমাকে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই দুইজনের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। তো আমাদের কিন্তু বইয়ে এই টাইপের ম্যাথ প্রচুর রয়েছে। তো পরীক্ষা হলে যদি এটাকে আমরা হাতে কলমে সলভ করতে যাই, আমাদের কিন্তু প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। তো এই টাইপের ম্যাথ যেহেতু রেগুলার আসে, এটার জন্য আমাদের আসলে শর্টকাটটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটা সলভ সবাই করতে পারবে, কিন্তু পরীক্ষার হলে হচ্ছে ডিফারেন্সটা ক্রিয়েট করে দেবে যে শর্টকাটটা জানে, যে 5 সেকেন্ডে করতে পারবে, আর যার করতে হচ্ছে 1.5 মিনিট 2 মিনিট সময় লাগবে আর কি। তো চলো আসলে আমরা একটু দেখি এটা শর্টকাটটা কেমন হয়।
তো আমরা এটা শর্টকাট এভাবে করতে পারি যে প্রথমে আমরা চিত্র রাখবো যে এটা হচ্ছে একটা পরাবৃত্তের চিত্র, যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্ত। আর মনে করো একটা সরলরেখার সমীকরণ, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু mx। তো এই যে এই পরাবৃত্ত আর এই সরলরেখার যে আবদ্ধ ক্ষেত্র, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হবে কত? 8a স্কোয়ার ডিভাইড বাই 3m কিউব। তো এখানে যে এটা দেখতে পাচ্ছ, এটা আসতেছে কি পরাবৃত্তের এই এ থেকে, আর এমটা আসতেছে কি সরলরেখার বা মূলবিন্দুগামী সরলরেখার এই এম থেকে। তো দেখো এখন আমরা এটা মিলাই দেখব যে আমাদের যে সমীকরণ দুইটা দেওয়া আছে, এখানে এ এর মান কত আর এম এর মান কত। আমাদের জাস্ট এ এর মান আর এম এর মান জানা ইম্পর্টেন্ট না। তো আমাদের দেওয়া আছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এর মান তাহলে 1, আর y ইকুয়াল টু এক্স দেওয়া আছে, তার মানে এম এর মানও আসলে 1। জাস্ট আমরা এ এর মান আর এম এর মান এখানে ইনপুট দিলেই হয়ে যাচ্ছে। তো 8 ডিভাইড বাই 3 এটি আসলে আমাদের অ্যান্সার, যেহেতু a স্কোয়ার আর 8 টু দি পাওয়ার 3 এটা আসলে 1 থাকতেছে। তো দেখতে পাচ্ছি সিতে আসলে আমাদের 8 ডিভাইড বাই 3 এটা আসলে অ্যান্সার। তো দেখতেই পাচ্ছ যে যদি হচ্ছে আমাদের এই শর্টকাটটা জানা থাকে, এই শর্টকাটে জানা থাকলে আসলে কিন্তু আমাদের 5 সেকেন্ডও সময় লাগছে না এটা অ্যান্সার করার জন্য। আর ডিউতে কিন্তু সময় এত স্বল্পতা থাকে, বা এডমিশনের পুরো সিজনটি আসলে যে কোনো এডমিশন পরীক্ষা আসলে সময়ের খেলা। সময় তুমি আগায় থাকবা, তুমি অনেক আগে যাবা। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে দেওয়া আছে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 এর মান কত। তো প্রথমেই দেওয়া আছে 2 tan ইনভার্স 1/3, এটাকে আমরা জাস্ট ফর্মুলায় ভাঙাতে পারি, সেটা হচ্ছে যে 2 tan ইনভার্স x এর ফর্মুলা, সেটা tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কোয়ার। জাস্ট ফর্মুলা আমরা ভাঙাই দিব, বসাই দিব, তাহলে কত হবে? tan ইনভার্স 2 ইন্টু 1/3 ডিভাইড বাই 1 মাইনাস 1/3 হোল স্কোয়ার, তার মানে 1/9 একবার লিখে দিচ্ছি, প্লাস tan ইনভার্স 1/7। তো এখান থেকে থাকছে হচ্ছে তোমার tan ইনভার্স 2 ডিভাইড বাই 3, 1 মাইনাস 1/9 হবে হচ্ছে 8 ডিভাইড বাই 9। তো এই 2 আর 8 কাটা যাচ্ছে, এখানে থাকবে 4, 3 আর 9 কাটা গেলে এখানে থাকবে হচ্ছে আমাদের 3, আর প্লাস tan ইনভার্স 1/7। তার মানে এখান থেকে থাকছে কি উপরে একটা 1 থাকছে, ডিভাইড বাই কি 4/3 থাকছে। তো যদি আমি উল্টাই দিই তাহলে কি হবে? tan ইনভার্স 3/4 হয়ে যাবে, আর এখানে কি থাকছে? tan ইনভার্স 1/7। তো দেখো পরের ফর্মুলাটা কি? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তো ওই ফর্মুলা কি? যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। আর এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, আর এখানে প্লাস হবে। তো জাস্ট এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দেবো। তাহলে কি হবে? tan ইনভার্স x মানে হচ্ছে 3 ডিভাইড বাই 4, y মানে হচ্ছে 1/7 ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তো এখন জাস্ট হচ্ছে আমরা লসাগু করে ফেলবো। 4 আর সাথে লসাগু কত? 28, 28 ডিভাইড বাই 4 মানে 7, 7 আর 3 মানে হচ্ছে 21, 28 ডিভাইড বাই 7 মানে হচ্ছে 4, 4 আর 1 মানে হচ্ছে এখানে 4 থাকবে। আর নিচে কি হচ্ছে দেখো 1 মাইনাস 4 আর 7 হচ্ছে আমাদের 28, আর 3 আর 1 মানে হচ্ছে আমাদের 3 হচ্ছে। তারপর পাশে করে ফেলি যে tan ইনভার্স নিচে 28, উপর হচ্ছে 21 প্লাস 4 মানে হচ্ছে 25 হচ্ছে। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 1 মাইনাস 3/28। তো এখানে আমরা হচ্ছে লসাগু করে ফেলি 28, তাহলে থাকবে হচ্ছে 28 মাইনাস 3, তাহলে হচ্ছে tan ইনভার্স 25 ডিভাইড বাই 28, এখানে 28 মাইনাস 3 মানে কত? 25 ডিভাইড বাই হচ্ছে 28। তার মানে দেখো উপরে নিচে হর আর হচ্ছে লব কাটা যাচ্ছে, থাকছে হচ্ছে কি 1। tan ইনভার্স 1 এর মান কত? tan ইনভার্স 1 এর মান হচ্ছে কত? 45 ডিগ্রি, যেটা কিনা π/4। তো π/4 যেখানে আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে এই নাম্বারটা আসলে হচ্ছে আমাদের অ্যান্সার। 7 নম্বরে দেখো তোমাকে হচ্ছে y এর একটা ফাংশন দেওয়া হচ্ছে ln 2 - x। তো তোমাকে বলা হচ্ছে যে এই y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো বা dy dx এর মান বের করো। তাহলে আমরা কি করব? dy dx ইকুয়াল টু, আমরা জানি ln x কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসে? 1/x, বাট এখানে x এর জায়গায় কত আছে? 2 - x, তাহলে এটা হয়ে যাবে 1 ডিভাইড বাই 2 - x। যেহেতু এটা x তা 2 - x, তাহলে 2 - x কে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। তো এটাকে যদি x এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে? 2 কে করলে হবে 0, আর -x কে করলে হচ্ছে -1। তার মানে আমরা পেয়ে যাচ্ছি -1 ডিভাইড বাই 2 - x। তো একটু অ্যান্সারের সাথে মিলিয়ে দেখবো, অ্যান্সারের সাথে মিলিয়ে দেখছি যে আমাদের আসলে একটা -1 কমন নিতে হবে। -1 কমন নিতে থাকবে হচ্ছে 1 ডিভাইড বাই x - 2।
তার মানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথগুলো খুবই ইজি, এই ধরনের ম্যাথই আসে আসলে ডিওতে, খুব কঠিন তোমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আসে না। তো এই ম্যাথগুলো আমাদের খুবই কম সময়ের মধ্যে করতে হবে আর কি। পরের ম্যাথটা 8 নাম্বার, এটা আসলে ক্যালকুলাস থেকে তোমাকে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে যে h/√1 - x²dx, এটার মান আসলে কত হবে। তো এটা কিন্তু জাস্ট একটা ফর্মুলার ম্যাথ, আমরা তো একটা ফর্মুলা অলরেডি শিখেছি তাই না, যে ইন্টিগ্রেশন অফ নিচে যদি একটা ফাংশন থাকে এবং সেটা একটা √এর নিচে থাকে এবং এই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ যদি হচ্ছে আমাদের উপরে থাকে, তখন এটার ডিরেক্ট অ্যান্সার আমরা কি লিখতে পারি, 2√, নিচের যে ফাংশনটা। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে √এর নিচে একটা ফাংশন আছে 1 - x², তার মানে আমরা f(x)কে ধরতে পারি কত, 1 - x²। এখন এই f(x)কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কত পাবো, -2x পাবো, তাই না। তার মানে আমাদের হচ্ছে এটার উপরে -2x থাকার কথা ছিল, কিন্তু আসলে এখানে জাস্ট x রয়েছে, তার মানে আমরা ডিরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের একটু মডিফিকেশন দরকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচে হচ্ছে √এর একটা ফাংশন 1 - x², এটার ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে আমাদের -2x, বাট আমার আছে এখানে x, তার মানে আমাদের একটা -½ দিয়ে এখানে সাথে গুণ করতে হবে। তাহলে 2 আর 2 কাটা চলে গেল, মাইনাসে মাইনাস আসলে প্লাস, শুধুমাত্র xই থাকছে। তাহলে এই যে আমাদের এই এই ইন্টিগ্রেশনটাকে হচ্ছে আমরা ফর্মুলায় ফলাতে পারছে। তাহলে কি লিখব, -½ ইন্টু 2 ইন্টু √, নিচের ফাংশনটা 1 - x² প্লাস সি। 2 আর 2 কাটা চলে যাচ্ছে, থাকছে কি -√1 - x² প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সারটা দেখতে পাচ্ছি হচ্ছে ডি নাম্বারে রয়েছে। তো ডি নাম্বারটা আসলে আমাদের কারেক্ট অ্যান্সার। খুবই ইজি ম্যাথ, মানে এটা আসলে ক্যালকুলাসের আমাদের একদম বেসিক ইন্টিগ্রেশন, খুব বেসিক একটা ফর্মুলা, খুব বেসিক একটা ম্যাথ। কিন্তু তারপর আমাদের দেখা যায় যে এই পর্যন্ত আমরা সব ঠিকঠাকই করছি, অনেক সময় দেখা যায় আমরা ডি অ্যান্সার না দিয়ে বি অ্যান্সার দিয়ে ফেলছি। এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তফাৎ হচ্ছে এখানে স্কোয়ার নেই, বাট এখানে কিন্তু স্কোয়ার আছে। বা এমন হতে পারে আবার সি নাম্বারটাও তুমি অ্যান্সার দিয়ে ফেলছো, বি সি ডি এই তিনটাই হচ্ছে স্টুডেন্টরা অনেক বেশি দাগাই ফেলতে পারো। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের কীভাবে আমরা কাটাতে পারি, প্রচুর আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, মডেল টেস্ট দিতে হবে তোমাদের ডিউর এক্সামে বসার আগে। তাহলে দেখা যাবে যে মেইন এক্সামে গিয়ে এই ছোটো এইসব সিলি মিস্টেকগুলো আসলে আমাদের আর হচ্ছে না। পরবর্তীতে আমাদের 1075 ডিগ্রির মানটা আসলে নির্ণয় করতে হবে। তো এটা খুবই ইজি, যে 1075কে আসলে আমরা কীভাবে লিখতে পারি, 1045 প্লাস 30 ডিগ্রি, এই দুটো যোগফল আগের হচ্ছে আমরা 75কে ভাঙাতে পারি। তারপর জাস্ট হচ্ছে 10a + b এর ফর্মুলা। 10a + b এর ফর্মুলা কি, 10a plus 10b divided by 1 minus 10a 10b। তো জাস্ট এখন হচ্ছে 1045 আর 1013 মানটা আমরা এখানে বসিয়ে দিলে আমাদের ম্যাথ হয়ে যাবে। 1045 এর মান কত, 1, 1013 এর মান কত, 1 divided by √3 divided by 1 minus 1 into 1 divided by √3। তো উপরেটা যদি হচ্ছে আমরা লসাগু করি তাহলে কি থাকছে, যে √3 plus 1, আর এখানে থাকছে হচ্ছে √3 minus 1। তো খেয়াল করো যে √3 আর √3 কাটা চলে যাচ্ছে, আমরা অ্যান্সার পাবো হচ্ছে √3 plus 1 divided by √3 minus 1। তো এটা হচ্ছে কোন অ্যান্সারটা, এটা হচ্ছে বিতে আছে। তো আমরা হয়তো বা এই অ্যান্সারটা খুবই ইজিলি বের করতে পারবো, কিন্তু অনেক সময় পরীক্ষার হলে প্রেশারে মনে হয় যে এই প্লাস মাইনাসগুলো কিন্তু আসলে আমাদের একটু চোখেও বিভ্রান্তি সৃষ্টি করে আর আমরা ভুল দাগায় ফেলি। তো সবসময় যখন হচ্ছে আমরা এই টাইপের ব্যাপারগুলো দেখবো, অ্যান্সারটা আমরা বের করব, কোশ্চেনের সাথে বারবার মিলিয়ে আমরা বৃত্তটা ভরাট করার চেষ্টা করব। পরবর্তী প্রবলেমে দেখো দেওয়া আছে যে নিচের কোণটি sin ইনভার্স 2/3 এর সমান। তো যেহেতু sin ইনভার্স দেওয়া আছে, তার মানে বুঝতে পারছো যে এটা আসলে একটা কোণের মান, যে sin ইনভার্স 2/3 করলে আমি একটা কোণের মান পাবো। আর অপশনে তুমি দেখতে পাচ্ছ যে ABCD দেওয়া আছে, সেখানে কিন্তু দুইটা আসলে কোণের মান আর দুইটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান। তো যেগুলো আসলে ত্রিকোণমিতিক অনুপাতের মান, যেগুলোতে ইনভার্স নেই, এগুলো কিন্তু আমাদের আগেই বাদ হয়ে যাবে। দেখো কটের সাথে কোনো ইনভার্স নেই, এই অপশনটা আমাদের বাদ হয়ে যাচ্ছে। C10 সাথে কোনো ইনভার্স নেই, এই অপশনটা আমার বাদ হয়ে যাচ্ছে। ইনভার্স সাথে হচ্ছে শুধুমাত্র বিতে আর হচ্ছে ডিতে। তো এই দুটার জন্য হচ্ছে আমরা মান বের করব। তাহলে প্রথমেই দেখো আমরা আসলে এটা চিত্র এঁকে ফেলবো, সবসময় ত্রিকোণমিতি যখনই করবো আমরা এটা চিত্র এঁকে ফেলবো। তো চিত্রে এই যে কোণটা, এই কোণটা আসলে আমরা ধরে নেই যে sin ইনভার্স 2/3। আর সাইনের অনুপাত তো আমরা জানি যে তোমার লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব কত হবে 2 আর অতিভুজ হবে হচ্ছে 3। তো ভূমির মানটা যদি বের করতে চাই তাহলে কত হবে 3² - 2²।
মানে হচ্ছে তোমার 9 - 4 √5 থাকছে। 9 - 4 হচ্ছে 5, তো √5 হচ্ছে আমাদের ভূমির মান। তাহলে আমরা তো জানি 10 মানে কি, লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে 10 ইনভার্স মানে হবে কত, 2/√5 হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অপশন আছে 1/√5, তার মানে এটা হচ্ছে না। আর কট মানে আমরা কি জানি, কট মানে আমরা জানি হচ্ছে ভূমি ডিভাইড বাই হচ্ছে লম্ব, আর ভূমি যেহেতু এখানে √5 আর লম্ব যেহেতু হচ্ছে 2, তার মানে বি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যে কট ইনভার্স √5 ডিভাইড বাই 2। এবার মজার ব্যাপারে একটু লক্ষ্য করো যে কট আছে √5 ডিভাইড বাই 2, √5 ডিভাইড বাই 2, এ আর বি কিন্তু হচ্ছে আসলে একই রকম দেখতে। তফাৎটা কোথায়? তফাৎ হচ্ছে একটাতে ইনভার্স নেই আর একটা হচ্ছে ইনভার্স আছে। তোমরা স্টুডেন্টরা সবসময় দেখা যায় যে আসলে ঠিকটাই বের করো, কিন্তু ইনভার্স নেই এই ব্যাপারটা লক্ষ্য করো না, তো দেখা যায় ভুলে তুমি আসলে এ নাম্বারটা দাগায় ফেলো অনেকেই। বাট ম্যাথটা কিন্তু খুবই ইজি, একটু সচেতন থাকা লাগবে, একটু সতর্ক থাকা লাগবে, এই ম্যাথগুলো ভুল যেন না হয় কোনো অবস্থাতেই। তার মানে আমাদের অ্যান্সার কী হবে, কট ইনভার্স √5 ডিভাইড বাই 2। সতর্ক থাকবো যে এই কটের সাথে কিন্তু √5 ডিভাইড বাই 2 থাকার পরেও ইনভার্স নাই, তো এ আসলে অ্যান্সার হবে না, অ্যান্সার হবে হচ্ছে আমাদের বি নাম্বারটা। পরবর্তী ম্যাথে দেখো যে তোমাকে একটা আসলে ম্যাট্রিক্স দেওয়া আছে, বলেছে ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয়, তোমাকে বলে দিয়েছে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী, তাহলে পি এর মান নির্ণয় করতে হবে। তো কোনো একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রম ধর্মী হয়, তাহলে আমরা কি জানি যে ওটা নির্ণায়ক বা ডিটারমিনেন্টের মান কত হবে, 0 হবে। তো যদি আমরা এই ম্যাট্রিক্সটার নাম এ ধরে নেই, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কত হবে, 0 হবে। তো চলো আমরা আসলে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট আসলে বের করে ফেলি। তো এটা ডিটারমিনেন্ট কত হবে, 1 3 2 2 0 3 1 -1 পি। তো এটার ডিটারমিনেন্ট আসলে আমি জানি 0, যেহেতু হচ্ছে ব্যতিক্রম ধর্মী। তো এবার হচ্ছে আমরা এই রো 1 বরাবর যদি বিস্তৃতি করে দিই, তাহলে দেখি আসলে কত পাই পি এর মান। তো 1, তো এই রো বাদ যদি 1কে নিই, তাহলে হচ্ছে এই রো বাদ এই কলাম বাদ থাকবে হচ্ছে 0 ইন্টু পি, তার মানে আসলে 0 -1 ইন্টু 3, সাথে একটা সূত্রের মাইনাস, তো মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে এখানে। তারপর এখানে -3 যদি নেই, তাহলে এই রো বাদ এই কলাম বাদ 2 আর পি গুণ হলো হচ্ছে 2p, 1 আর 3 গুণ হলো হচ্ছে -3 +2, এটা নিলে হচ্ছে এই রো বাদ এই কলাম বাদ, তখন হচ্ছে 2 আর -1 মানে হবে হচ্ছে তোমাদের -2, আর ওইটা হচ্ছে +0 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত পাবো, 3 - 6p + 9 - 4, আর তো এখানে 0ই, তো 0 না লিখছি, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে -6p, তোমার 9 আর -4 মানে হচ্ছে 5 আর 3 হচ্ছে তোমার 8 +8 ইকুয়াল টু 0। তাহলে যদি হচ্ছে আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই, কত পাবো, -6p ইকুয়াল টু -8, সুতরাং p হবে -8 ডিভাইড বাই -6, তার মানে 4 ডিভাইড বাই 3। তাহলে দেখো এখানে অ্যান্সার আছে, এই নাম্বারটাই আসলে আমাদের 4 ডিভাইড বাই 3। যদি আমাদের পি এর মান 4 ডিভাইড বাই 3 হয়, তাহলে এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বা ডিটারমিনেন্টের মান হবে 0, আর ম্যাট্রিক্সটা হয়ে যাবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। পরের যে ম্যাথটা, এটা কিন্তু দেখো হচ্ছে সরলরেখা থেকে এসেছে। বলা হয়েছে যে 1 1 বিন্দুগামী ও 2x - 3y - 5 = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে তোমাকে বলা হয়েছে যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যে সরলরেখাটা আসলে এই সরলরেখার উপর লম্ব এবং 1, 1 বিন্দুগামী। তো আমরা তো জানি যে মনে করো এটা যদি একটা সরলরেখা হয়, যার সমীকরণ ax + by + c = 0, এবং এই সরলরেখার উপর যদি একটা লম্ব আঁকি, তাহলে এই লম্ব রেখার সমীকরণ কি হবে, এখানে শুধুমাত্র x এর সহগ আর y এর সহগগুলো ইন্টারচেঞ্জ করবে, আর y এর সহগের যে চিহ্ন এটা জাস্ট পরিবর্তন হয়ে যাবে। তাহলে চলো এটা সমীকরণ হবে কি, যে x এর আর y এর সহগগুলো ইন্টারচেঞ্জ করবে, তাহলে x এর সহগ হয়ে যাবে এখন y এর সহগ মানে b, আর y এর সহগ হয়ে যাবে এখন x এর সহগ মানে ay। সাথে হচ্ছে y এর যেই চিহ্নটা, y এর সাথে যে চিহ্নটা, এটা জাস্ট পরিবর্তন হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। যদি প্লাস থাকে হয়ে যাবে মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে হয়ে যাবে হচ্ছে প্লাস, আর এখানে +k = 0। এটাই হচ্ছে এই সরলরেখার সমীকরণ। এখন k এর মানটা কীভাবে নির্ণয় করব, k এর মান নির্ণয় করবো হচ্ছে যে এই যে 1, 1 বিন্দুগামী, এই 1, 1 x আর y এর ভ্যালু বসিয়ে দিলে আসলে কিন্তু আমি k এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো এই যে আমাদের সমীকরণ দেওয়া আছে, এটাই মনে করো হচ্ছে আমাদের এই সমীকরণটা, যে 2x - 3y - 5 = 0। তাহলে তার উপর লম্ব রেখার সমীকরণটা কি হবে, জাস্ট আমাদের x আর y এর সহগ দুইটা ইন্টারচেঞ্জ হবে, 3 চলে যাবে হচ্ছে তোমার x এর সহগ হিসেবে, 2 চলে যাবে হচ্ছে তোমার y এর সহগ হিসেবে। তো এখানে দেখো যে চিহ্ন রয়েছে y এর সাথে, সেটা কি মাইনাস, তো এটা জাস্ট পরিবর্তন হয়ে যাবে, সেটা হয়ে যাবে আসলে প্লাস, আর হচ্ছে +k = 0। এখন
এই যে লম্ব সমীকরণ, এই লম্ব সমীকরণটা আসলে কোন বিন্দুগামী? 1,1 বিন্দুগামী। তার মানে এক্স আর ওয়াই এর পরিবর্তে কি আমি আসলে 1,1 বসিয়ে দিব। তো এই 1 নাম্বার যে আমার সমীকরণ, এখানে 1,1 বসিয়ে কি পাবো? 3 × 1 প্লাস 2 × 1 প্লাস কে ইকুয়াল টু 0। তার মানে 3 আর 2 যোগ করলে হচ্ছে 5 পাচ্ছি। সুতরাং কে ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের -5। এই কে এর মানটা আমরা জাস্ট এখন এখানে বসিয়ে দেবো। এখানে বসাই দিলে কী হবে দেখো তো, এই যে 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণ। তো এই অপশনটা দেখো কোথায় আছে, এটা হচ্ছে এই নাম্বারে আছে, যে এই নাম্বারে হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0 লম্ব রেখার সমীকরণ। এবার কোশ্চেনটা কিন্তু বৃত্ত থেকে, তো তোমাকে দেওয়া আছে r ইকুয়াল টু সাইন থিটা, একটা পোলার ফর্মের বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে। এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ তোমাকে নির্ণয় করতে হবে। তো অপশনগুলোতে দেখো যে কেন্দ্র আর ব্যাসার্ধ কিন্তু তোমার কার্টেসিয়ান ফর্মে রয়েছে। তো আমাদের অবশ্যই এই যে সমীকরণ পোলার ফর্মে রয়েছে, এই সমীকরণকে আসলে কার্টেসিয়ান সমীকরণে রূপান্তর করতে হবে। তো রূপান্তর করার জন্য আসলে আমরা কি করতে পারি, আগে লক্ষ্য করো তো যে এখানে সাইন থিটা আছে আর এখানে আর আছে। তো উভয় পাশে যদি আমি আর দিয়ে গুণ করে দিই তাহলে কী হবে দেখো তো, এখানে আর স্কোয়ার হয়ে যাবে আর এখানে আর সাইন থিটা চলে আসবে। তো আর দিয়ে কেন গুণ করেছি, কারণ আমি জানি যে আর সাইন থিটার মান কত, ওয়াই। আর আর স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু এই আর সাইন থিটার মান ওয়াই, এই মানটা নেওয়ার জন্য আসলে আমি উভয় পাশে আর দিয়ে গুণ করেছি। তো এবার দেখো যে আমাদের কিন্তু এবার কার্টেসিয়ান ফর্মে রূপান্তর হয়ে গেছে সমীকরণটা। জাস্ট ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে আমাদের হয়ে যাবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এই হলো আমাদের বৃত্তের সমীকরণ। এটাকে আমরা হচ্ছে তুলনা করব বৃত্তের যে জেনারেল ইকুয়েশনে রয়েছে সেটার সাথে। সেটা কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এখান থেকে এই বৃত্তের কেন্দ্র কি, -g -f, আর ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস সি। তাহলে দেখো এই যে সমীকরণ, এই সমীকরণে কিন্তু আসলে কোনো কনস্ট্যান্ট টার্মও নাই, সি এর কোনো টার্ম নাই, আর এক্স এরও কোনো টার্ম নাই। তার মানে কি, এক্স এর সহগটা হবে আসলে 0। তাহলে এটার থেকে যদি হচ্ছে আমি কেন্দ্র নির্ণয় করতে চাই, তাহলে কেন্দ্র কি হবে, যে এক্স এর যে সহগ এটাকে আমি ভাগ করব -2 দ্বারা। তো এক্স এর সহগ যেহেতু 0, তাহলে এটাকে ভাগ করব হচ্ছে -2 দ্বারা। আর ওয়াইয়ের সহগ কত, ওয়াইয়ের সহগ হচ্ছে তোমার হচ্ছে -1, এটাকে আমি ভাগ করব -2 দ্বারা। তাহলে কি আসতেছে কেন্দ্র, 0,1/2। তো অপশনে দেখো যে 0,1/2 আসলে এখানেও আছে আবার এখানেও আছে। এটা হচ্ছে আমাদের দুইটা কেন্দ্র, কিন্তু ব্যাসার্ধ একটা 2, ব্যাসার্ধ একটা হচ্ছে আমাদের 1/2। তাহলে চলো ব্যাসার্ধটা নির্ণয় করে ফেলি। তো ব্যাসার্ধ নির্ণয় করার জন্য কী করতে হবে, যে 0 স্কোয়ার 0 থাকলো আর এখানে হচ্ছে হাফ স্কোয়ার হবে, যদি -1/2 স্কোয়ার হবে, স্কোয়ার করলে তো আসলে সব একই হয়ে যায়। -c করলে আসলে কত, -0ই করবো। তাহলে দেখো 0 0 আর এ স্কোয়ার আর √ওভার চলে গেলে আসলে হাফ থাকতেছে হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আমাদের এই হাফ। তো জাস্ট আবেগে কেন্দ্র বের করি, আসলে সি দাগাই দেবো না, ব্যাসার্ধটা সুন্দর করে বের করবা। তাহলে ডি হচ্ছে আমাদের আসলে অ্যান্সার, যে কার্টেসিয়ান ফর্মের এই পোলার বৃত্তের কেন্দ্র আর হচ্ছে ব্যাসার্ধ। পরের ম্যাটটা হচ্ছে জটিল সংখ্যা থেকে বলা হয়েছে একের একটি জটিল ঘনমূল ওমেগা হলে ω⁴ প্লাস ω⁴32 এর মান কত হবে। আমরা তো জানি যে 1 এর আসলে 3টা ঘনমূল রয়েছে, একটা হচ্ছে 1, একটা ওমেগা, একটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার। আমরা আরও জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত, সেটা হচ্ছে 0। আর ω⁴ যদি 3-এর গুণিতক হয় ওটার মান আসলে হচ্ছে 1, মানে ω⁴3, ω⁴6, 9 এগুলো মান হচ্ছে আমাদের 1। আর ওমেগা আসলে 3 ঘর পর পর আসলে রিপিট হয় আর কি। তো 3-এর সাথে এই ওমেগার সম্পর্ক রয়েছে পাওয়ারের। তো আমরা আরেকটা এডিশনাল ইনফরমেশন জানি, সেটা হচ্ছে যদি ω⁴n হয় তাহলে ওটার মান হবে কত, ω⁴ এই nকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, ভাগ করার পর যে আমার প্রাপ্ত ভাগশেষটা থাকবে সেটাই হবে আসলে ω⁴n এর মান। তার মানে ω⁴ যাই থাকবে এটাকে আমি আসলে 3 দিয়ে ভাগ করব, ভাগ করার পর ভাগশেষ যাই থাকবে সেটাই হচ্ছে আমার ω⁴ ওটা। তাহলে দেখো এখানে আছে হচ্ছে আমাদের 16, তার মানে 16কে আমার ভাগ করতে হবে কি দিয়ে, 3 দিয়ে ভাগ করতে হবে। তো 16 যদি 3 দিয়ে ভাগ করি থাকবে হচ্ছে 3 5 15, হাতে আছে হচ্ছে আমাদের 1। তাহলে ω⁴16 এর মান কত হবে, ω⁴1, এই যে ভাগশেষ যেহেতু 1। তারপর দেখো ω⁴ হচ্ছে 32। তো 32কে যদি হচ্ছে আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 10 30, আর হাতে থাকছে বা ভাগশেষ থাকছে হচ্ছে আমাদের 2। তাহলে ভাগশেষ যেহেতু 2, তা ω⁴32 এর মান কত হবে, ওমেগা স্কোয়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আসলে হচ্ছে ওমেগা আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আর আমরা জানি কি 1 + ω + ω² = 1, তাহলে
ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত হবে, 1কে জাস্ট ওই পাশে পাঠিয়ে দিলে কত হয়ে যাবে, -1 হয়ে যাবে। তার মানে যে এটার ভ্যালু আসলে -1, এই যে সি নাম্বারটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটার আরেকটা শর্টকাট আছে, শর্টকাটটা একটু আরেকবার বলে দিই। মনে করো ওমেগা টু দি পাওয়ার সামথিং অনেক বড় একটা মান, যে 1 2 3 4 5 6 এমন কিছু একটা আছে। তো যেহেতু এটা 3-এর গণিতককে ফলো করে, তার মানে আমরা কি করব, এই পাওয়ারটাকে আমরা জাস্ট এই ডিজিটগুলোকে আমরা জাস্ট যোগ করতে থাকবো, পরস্পর যোগ করতে থাকবো, ততবার যোগ করব যতবার না এটা হচ্ছে একদম এক ডিজিটের কোনো সংখ্যায় রূপান্তর হচ্ছে। তো চলো আগে হচ্ছে এই পাওয়ারটাকে আমরা সিম্পলিফাই করতে থাকি। 6 আর 5কে যদি যোগ করি কত হচ্ছে 11, 11 আর 4কে যদি যোগ করি তাহলে হচ্ছে কত 15, 15 আর 3 যোগ করলে হচ্ছে তোমার 18, 18 আর 2 হচ্ছে 20, 20 আর 1 কত 21। তো ডিজিটগুলোকে যোগ করার পর পাচ্ছি হচ্ছে আমি 21। তো আমি কি বলেছিলাম যে যোগ ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত ওমেগার পাওয়ারটা এক ডিজিটে রূপান্তর হচ্ছে। এখন তো এক ডিজিট রূপান্তর হয়নি, 2টা ডিজিট রয়েছে, তার মানে এটাকে আমি আবার যোগ করব। 2টা ডিজিট 1 আর 2কে হচ্ছে আমি যোগ করব, 1 আর 2কে যোগ করলে কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে এই যে ওমেগা টু দি পাওয়ার 3 এ যে রূপান্তর হয়ে গেল, এটার মান আসলে কত 1। তার মানে এই যে আমাদের বড় যত কিছুই থাকবে, পাওয়ার যতই বড় হোক, আমরা কি করতে থাকবো, এই যে পাওয়ারের ডিজিটগুলোকে পরস্পর যোগ করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত যোগ করব যতক্ষণ না পর্যন্ত তার পাওয়ারটা আসলে সিঙ্গেল একটা ডিজিটের রূপান্তর না হচ্ছে আর কি। তো দেখো এই সিম্পল ব্যাপারটাই আসলে আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি। এখানে কি রয়েছে দেখো, 16 রয়েছে, 16, 1 আর 6 রয়েছে। তো ওমেগা টু দি পাওয়ার 16 এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি, যে 1 আর 6, তার মানে কত হবে, দুজনকে যোগ করলে হবে হচ্ছে 7। এখন 7 আসলে কয়বার যায় 3-এর সাথে, 3 দুগুণে 6, হাতে কত থাকবে 1 থাকতেছে। তো এটাকে আমরা লিখতে পারি এই যে ওমেগা টু দি পাওয়ার 1 বা জাস্ট ওমেগা। তারপর দেখো 32, ওমেগা টু দি পাওয়ার হচ্ছে 32, এটাকে আমরা কি বলতে পারি, এই যে উপরে যে পাওয়ার রয়েছে 2টা ডিজিট 3 আর 2 দুজনকে আমরা যোগ করি তাহলে কত পাবো, ওমেগা টু দি পাওয়ার 5 পাবো। তো 5-এর সাথে আসলে 3 কয়বার যায়, একবারই যায়, 3 একে 3, তারপর 4 5 2 হচ্ছে ভাগশেষ থাকতেছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 2 এভাবে হচ্ছে আমরা পেতে পারি। যদি আমাদের আসলে 16 আর তোমার 32 পরিবর্তে যদি আরও বড় ডিজিট থাকতো, জাস্ট আমরা ডিজিটগুলোকে যোগ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পাওয়ারটা সিঙ্গেল ডিজিটের রূপান্তর না হচ্ছে। দেখো এবার কোশ্চেনটা হচ্ছে বহুপদী থেকে তোমাকে দেওয়া আছে যে কে এর কোন মানের জন্য 2x² - k + 1x + k = 0 সমীকরণের একটি মূল অপর মূলের বিপরীতে 3 গুণ হবে। যেহেতু দ্বিঘাতি 2টা মূল থাকবে, তো 2টা মূলের মধ্যে একটা মূলকে যদি আমি আলফা ধরে নিই, আরেকটা মূল কী হবে, আরেকটা মূল হবে অপর মূলের বিপরীতে। তো একটা মূলকে যদি আলফা ধরে নিয়েছি, তো এটার বিপরীত কী হবে, 1/α হবে। বিপরীতের 3 গুণ, তো বিপরীতের সাথে আবার কত গুণ হবে, 3 গুণ হবে। তাহলে আরেকটা মূল হচ্ছে তোমার 3/α। ক্লিয়ার? তো তোমরা হচ্ছে ভুলে আবার করতে পারো 1/3α করে দিতে পারো। এখানে কিন্তু বলা আছে অপর মূলের বিপরীতের সাথে 3 গুণ হবে। তাহলে অপর মূল যে আলফা হয়, আরেকটা মূল হবে 1/α, তার সাথে 3 গুণ হবে, তার মানে 3/α হবে। তারপর জাস্ট হচ্ছে আমরা মূল সহগ সম্পর্ক বের করব। মূল সহগ সম্পর্ক থেকেই হচ্ছে আমাদের কে এর মানটা বের হয়ে যাবে। মূল সহগ সম্পর্ক আমরা কি জানি, একটা হচ্ছে আলফা প্লাস 3/α ইকুয়াল টু কত হবে তোমার কে প্লাস 1/2, আর এটা হবে কি মূল দুইটার গুণফল আলফা ইন্টু 3/α ইকুয়াল টু হবে হচ্ছে তোমার কে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। তাহলে দেখো এখান থেকে আলফা আলফা কাটা চলে যাচ্ছে, 2টা যদি এই পাশে 3 এর সাথে গুণ করে দিই তাহলে 6 হয়ে যাচ্ছে। তো কে এর মান আসলে 6 হয়ে যাচ্ছে, ডি হবে হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আসলে আমাদের প্রয়োজন নেই, জাস্ট লেখার জন্য লিখলাম যে মূল দুইটার যোগফলটা। যেহেতু হচ্ছে বিপরীত, তার মানে বুঝতেছো গুণ করলে কিন্তু আসলে আলফা আলফা আমাদের কাটা চলে যায়, আমি আসলে কে এর মানটা ইজিলি নির্ণয় করতে পারবো। এই হলো হচ্ছে আমাদের এমসিকিউ, লাস্ট এমসিকিউ। তো ডিউতে কিন্তু হচ্ছে এবার এমসিকিউ মোটামুটি ভালোই ইজি করছে, শুধুমাত্র যদি তুমি লিমিটের ম্যাথটা কল্পনা করো। লিমিটটা ছাড়া, লিমিটেই হচ্ছে সবাই একটু ঝামেলা করছে, বেশিরভাগই হচ্ছে 1 দাগায় ফেলছে -1-এর পরিবর্তে। তাছাড়া যদি তুমি ক্যালকুলাসের বাকি পার্টগুলো, তুমি ইন্টিগ্রেশন বলো, ডিফারেন্সিয়েশন বলো, এগুলো কিন্তু খুবই ইজি আসছে, খুব বেসিকগুলোই আসছে, জাস্ট ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে। এই যে আমাদের বহুপদী থেকে বলো, জটিল সংখ্যা থেকে বলো, খুবই ইজি এবং বেসিক টপিকগুলোই আসছে। এবং ডিউতে কিন্তু এমসিকিউ সবসময় এমনই হয়, মানে আহামরি যে কঠিন কখনই হয় ব্যাপারটা এমনই না। সবসময় তোমার হচ্ছে একদম 15টার মধ্যে 13টা 14টাই একদম ইজি থাকে, হয়তো বা 1টা বা 2টা একটু কঠিন থাকতে পারে, কিন্তু ওই কঠিনটা যদি তুমি নাও পারো, দেখা যায় যে তুমি যদি হচ্ছে 15টা থেকে 13টা কারেক্ট করতে পারো, এটা আসলে অনেক ভালো আর কি। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের গণিতের এমসিকিউ পার্টটা সলভ করে দিলাম। গত 23-24-এ যেই কোশ্চেনগুলো এসেছিল, তো তোমরা যদি চাও তাহলে হচ্ছে 23-24-এর যে লিখিত পার্ট রয়েছে, লিখিত পার্টেরও ভিডিও বানাবো, এবং পরবর্তীতে 22-23 বলো, 21-22 বলো, সেগুলোর এমসিকিউ ভিডিও হচ্ছে ধাপে ধাপে আসবে।